আচ্ছা, গ্লোবাল ভিলেজের প্রথম যে উনি যখন ধারণাটা দেয়, বুঝতে পারছো, তখন তোমার আমার কথাগুলো কি শেষ পর্যন্ত শোনা যায়? আচ্ছা, তো গ্লোবাল ভিলেজে যখন প্রথম উনি ধারণা দেয়, উনি একদিন ক্লাসরুমে এরকম বসে আছে, তো উনি ওনার স্টুডেন্টের সাথে বিষয়টা শেয়ার করলো যে আমাদের পৃথিবীটা যদি এরকম হইতো যে আমি এখানে বসে সারা পৃথিবীর কি নিতে পারতাম খোঁজখবর। উনি কিন্তু টেকনোলজির উপর ওরকম জ্ঞান ছিল না ওনার, উনি জাস্ট একটা ধারণা দিয়েছে। তো বিজ্ঞানীরা পরবর্তীতে এটাকে গবেষণা করে কি আবিষ্কার করলো? গ্লোবাল ভিলেজ। মনে থাকবে, গ্লোবাল ভিলেজটা উনি রচনা করে। ঠিক আছে। আচ্ছা, গ্লোবাল ভিলেজ আবিষ্কার হওয়ার ফলে কি সুবিধা হয়েছে বলতে পারবো কেউ? কি সুবিধা হয়েছে, কি আমাদের আমরা সবচেয়ে বেশি কোন জিনিসটার প্রতি ফ্যাসিলিটি পেয়েছি? যোগাযোগ। আচ্ছা, যোগাযোগ, খালি যোগাযোগ? আচ্ছা, লেখো, সবাই লেখো। বিশ্বগ্রামের ফলে সংকুচিত হয়েছে সময় ও দূরত্ব। একটা পয়েন্ট লেখো। বিশ্বগ্রামের ফলে সংকুচিত হয়েছে সময় ও দূরত্ব। সময় এবং দূরত্ব। বিশ্বগ্রামের ফলে সংকুচিত হয়েছে সময় এবং দূরত্ব। লিখেছ? বিশ্বগ্রামের ফলে সংকুচিত হয়েছে কি? সময় এবং দূরত্ব। অর্থাৎ আমাদের সময়গুলা কি কম লাগে এখন, তাই না? সময়গুলা খুবই কম লাগে। আমরা কম সময়ের মধ্যে এখন অনলাইনে ঢুকে রেজাল্ট জানতে পারি। আমাদের কি বোর্ডে যাওয়ার দরকার আছে, কলেজে যাওয়ার দরকার আছে না? কারণ হচ্ছে প্রযুক্তিটা ওইভাবে আমাদেরকে ডেভেলপ করে দিয়েছে, তাই তো? লিখেছ? আচ্ছা, এবার এই প্রযুক্তির ফলে আমাদের কিছু ডেভেলপ আমরা দেখতে পাই। সেই ডেভেলপ গুলোর একটু নাম তোমরা কি লেখা থাকে? আমি বলতেছি একটা একটা, এগুলো পরীক্ষায় থাকে, অপশনে থাকে। ঠিক আছে, লেখো। তথ্য প্রযুক্তির ফলে লেখো যাচাই করা সম্ভব। একটা পয়েন্ট দিবা। এক নম্বরে দিবা তথ্য সংগ্রহ। এক নম্বর পয়েন্ট দিবা কি? তথ্য সংগ্রহ। 2 নম্বর পয়েন্ট দিবা সত্যতা যাচাই। সত্যতা যাচাই। 3 নম্বর পয়েন্ট দিবা সংরক্ষণ প্রক্রিয়া। 3 নম্বর পয়েন্ট দিবা কি? সংরক্ষণ প্রক্রিয়া। এরপরে পয়েন্টটা দিবা আধুনিকরণ। সংরক্ষণ প্রক্রিয়ার পরে দিবা কি? আধুনিকরণ। ঠিক আছে। তারপরে যে পরিবহন, বিতরণ, এই শব্দগুলো ইউজ করো একটা। পরিবহন, বিতরণ, ব্যবস্থাপনা। তাহলে আমি কয়টা পয়েন্ট দিলাম? 7টা। এই তথ্য প্রযুক্তি বা গ্লোবালাইজেশনের ফলে আমাদের এই পয়েন্টগুলো কি করা গেছে? আমাদের ইমপ্রুভ করা গেছে। একটা হচ্ছে তথ্য সংগ্রহ করা যায়, ইজিলি কি করা যায়? তথ্য সংগ্রহ করা যায়। হ্যাঁ, তোমরা যদি যখন ঢাকা ইউনিভার্সিটির জন্য আবেদন করবা, তখন জাস্ট একটা ফর্ম পূরণ করলেই কি তোমার হিস্ট্রি রেখে দেওয়া যায় না? তাই না? তুমি কত সালে পাস করেছো, কোন সাবজেক্ট নিয়ে পড়েছো, কোন জিপিএ পেয়েছো, সবকিছু চলে আসে। তার মানে কি তথ্য কি করা যায়? সংগ্রহ করা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করা যায়? সত্যতা যাচাই করা, তুমি কি না এটা ভেরিফাই করা যায়। তো আমরা এখন অনেক ক্ষেত্রে এনআইডি ব্যবহার করি, তাই না? এনআইডি দিয়ে কি করা যায়? ভেরিফাই করা যায়। সেখানে ফিঙ্গারপ্রিন্ট থাকে, এটা কি চেঞ্জ করা যাবে না? তার মানে এই জিনিসগুলো আমাদের ইয়া করা যায়। তারপরে আমরা আমাদের এই জিনিসগুলোকে অনেকগুলো ফ্যাসিলিটিতে ব্যবহার করতে পারি। যেমন ধরো পরিবহন খাতে ব্যবহার করতে পারি, তারপরে বিপণনের খাতে ব্যবহার করতে পারি, তারপর ব্যবস্থাপনা খাতে ব্যবহার করতে পারি না? এই ধরনের ফ্যাসিলিটি গুলা এসেছে। এখন এই জিনিসগুলো আসার জন্য আমাকে মানে কোন সালের শিক্ষা আইন করা হয়েছে সেটা একটু লিখে রাখো। তথ্য প্রযুক্তির শিক্ষা আইন 2009 সালে তৈরি করা হয়। সালটা হচ্ছে 2009। বাংলাদেশে তোমাকে প্রশ্ন করলে বাংলাদেশ থেকে করবে, কারণ চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রযুক্তি ও বাংলাদেশ। ঠিক আছে।
মানে শিক্ষা আইন, তথ্য প্রযুক্তির শিক্ষা আইন চালু করা হয় 2009 সালে। ঠিক আছে, লিখেছ? আর নীতি, শিক্ষা নীতি তৈরি করা হয় 2010 সালে। লিখে রাখো, শিক্ষা নীতি তৈরি করা হয় 2010 সালে। লেখা হয়েছে? সবাই লিখেছো তো? আচ্ছা, এখন বলো তো আমরা এই মানে এখানে তোমাদের এখানে অনেক কিছু আছে, দেখো যেমন আমরা কি কি ধরনের ফ্যাসিলিটি পেতে পারি, যেমন ইমেইলের মাধ্যমে পেতে পারি, তারপর টেলিকনফারেন্সিং এর মাধ্যমে পেতে পারি, সুবিধাগুলো আর কি, তাই না? তারপরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পেতে পারি, আউটসোর্সিং এর মাধ্যমে পেতে পারি, তারপরে গ্লোবাল আউটসোর্সিং মার্কেটের মাধ্যমে পেতে পারি। এরকম দেখো অনেকগুলো পয়েন্ট আছে না? দেখো তো তোমাদের শীটের মধ্যে আছে কিনা? এই পয়েন্টগুলো হচ্ছে আইসিটির সুবিধা, বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু একটু করে জিনিসগুলো আমি থিংস দিব। যেমন প্রথমে আসো আউটসোর্সিং সম্পর্কিত একটা কথা বলি। আউটসোর্সিং কোনটাকে বলি? যেটা বর্তমান সময়ের জন্য সবচেয়ে উপযোগী, বাংলাদেশ বলো বা সারা পৃথিবী বলো। হ্যাঁ, এক সময় দেখবে যে বর্তমানে আমরা করোনার কারণে অনেকে অফিসে যেতে পারি না, আউটসোর্সিং রিলেটেড জবগুলোর প্রতি মানুষ এখন ঝুঁকে যাচ্ছে আস্তে আস্তে। এটাই হবে পরবর্তীতে কর্মসংস্থান, বুঝতে পারছো? তো এটার জন্য কি করতে হয়, এটা মানে কি বলতে পারবো কেউ? এটা মানে কি? অনলাইনে কাজ করে এটা আউটসোর্সিং না, নিজের দেশে বসে অন্য দেশে কাজ করা। আউটসোর্সিং যদি তোমাকে বলি, আউটসোর্সিং জিনিসটা কি? হ্যাঁ ঠিক আছে, কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে লিখলে হবে। সেটা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা যদি কোনো কাজ সম্পাদন করা হয়, সেটাই হচ্ছে কি আউটসোর্সিং। আপনারা লিখে রাখতে পারো, তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা কোনো কাজ সম্পাদন করাকে আউটসোর্সিং বলা হয়। তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা, দেখো সবাই বাড়াই দিব না কমাই দিব? তাহলে আমরা কি বলতেছিলাম বলতো? তৃতীয় কোনো আউটসোর্সিং এর সংজ্ঞা, তৃতীয় কোনো ব্যক্তি দ্বারা কোনো কাজ সম্পাদন করাই হচ্ছে কি আউটসোর্সিং। যারা আউটসোর্সিং করে তাদেরকে কি বলা হয়? ফ্রিল্যান্সার। ঠিক আছে, ফ্রিল্যান্সার করতে হলে কোনো চুক্তি লাগে, কোনো কন্ট্রাক্ট লাগে না। ফ্রিল্যান্সার যারা করে তাদের কোনো চুক্তি লাগে না। একটু বাড়াই দেন তাহলে। আরো সবাই লেখা হয়েছে? লেখা শেষ? লেখা শেষ কিনা? আচ্ছা, তাইলে ফ্রিল্যান্সার সম্পর্কে লিখতে পারো যে যে ব্যক্তি কোনো চুক্তি ছাড়া, কোনো কন্ট্রাক্ট ছাড়া কোনো কাজ করে থাকে, সেটাই হচ্ছে ফ্রিল্যান্সার। তাকে আমরা ফ্রিল্যান্সার বলে থাকি। ফ্রিল্যান্সার কোনো কন্ট্রাক্ট থাকবে না, কোনো চুক্তি থাকবে না, সবাই স্বাধীন। যে কাজ দিবে সেও স্বাধীন, যে কাজ নিবে সেও কি স্বাধীন। মন চাইলে করবে না, চাইলে করবে না, করলে টাকা পাবা, এটাই হচ্ছে কথা। বুঝতে পারছো? আচ্ছা, এখন এই ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং দুটি জিনিস আমাদের কি সুবিধা দিচ্ছে? আমাদের বর্তমান সময়ের জন্য সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে কিন্তু এই জিনিসগুলি। হ্যাঁ, বর্তমান সময়ে তুমি কিন্তু যে কোনো একটা স্কিল ডেভেলপ করলেই কিন্তু তুমি এই কাজগুলো করতে পারবে। যে কোনো একটা কাজ, তোমাকে যে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে যে মানে একজন প্রযুক্তিবিদ হতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু তুমি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল সাইডে যদি নিজেকে ডেভেলপ করতে পারো, তুমি ওই সেক্টরের কাজটা এখানে করতে পারবা। ধরো সাপোজ তুমি একজন অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, তাহলে তুমি কি করতে পারবা? এই অ্যাকাউন্টিং রিলেটেড আউটসোর্সিং কি করতে পারবা? কাজ করতে পারবা। তুমি একজন ধরো বাংলায় পড়াশোনা করো, তাহলে ভাষাগত কাজটা তুমি করতে পারবা। বুঝতে পারছো? সেই জন্য
তোমাকে আগে তুমি যেই সেক্টরে কাজটা করো সেই নির্দিষ্ট সেক্টরে কি হইতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। কথাটা মনে থাকবে তো? আচ্ছা, এর আগে দেখো দুটো শব্দ আছে, একটা হচ্ছে টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং, আছে না? হ্যাঁ, টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং এর মানে কি বলতে পারবা? টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং। আচ্ছা, টেলিকনফারেন্সিং কোত্থেকে আসছে? টেলিকনফারেন্সিং কোত্থেকে আসছে? টেলিফোন চিনো? টেলিফোনের আপডেট ভার্সন হচ্ছে টেলিকনফারেন্সিং। কথাটা মনে থাকবে? টেলিফোন কে আবিষ্কার করছে? আলেকজান্ডার গ্রাহাম বেল। ঠিক আছে, আলেকজান্ডার গ্রাহাম বেল, লিখে রাখো। টেলিফোন কে আবিষ্কার করছে? আলেকজান্ডার গ্রাহাম বেল। 1876 সালে উনি টেলিফোন আবিষ্কার করে। 1876 সাল, সালগুলো লিখে রাখবা, পরীক্ষায় কিন্তু সাল আসবে। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল কি আবিষ্কার করছে? টেলিফোন আবিষ্কার করছে। তোমাদের যখন ম্যাথ করাবো তখন বোর্ড ইউজ করবো বেশি। হ্যাঁ, আজকে তো থিওরি, তো ওই জন্য মুখে মুখে বলে দিচ্ছি। আচ্ছা, লিখেছো তাইলে? হ্যাঁ, তাইলে টেলিফোন থেকে কি তৈরি করা হয়েছে? টেলিকনফারেন্সিং। কথাটা মনে থাকবে? হ্যাঁ, টেলিকনফারেন্সিং কিন্তু মূলত এটা দেখা যায় না। যেমন আমরা মোবাইলে কনফারেন্সে কল করি, কথা বলি না, ওই টাইপের জিনিসকে বলা হয় টেলিকনফারেন্সিং। মনে থাকবে তো? আচ্ছা, ভিডিও কনফারেন্সিং, এটা একটু লেখো, নামগুলো একটু আমি লিখে দিই, অনেকে পারবা না। 1920 সালে ভিডিও কনফারেন্সিং তৈরি করা হয়। দুজন ব্যক্তি তৈরি করে, একটা নাম হচ্ছে তোমার জন লজি, লেখা আছে এটা লজি বিয়ার্ড, শীটের মধ্যে লেখা আছে এটা। জন লজি বিয়ার্ড। আরেকজন ব্যক্তি আছে এটি বেল ল্যাব। এই দুইজন ব্যক্তি মূলত কি আবিষ্কার করছে? ভিডিও কনফারেন্সিং। ঠিক আছে, সালটা কত? 1920 সাল। মনে থাকবে তো? কয়জন ব্যক্তি মিলে আবিষ্কার করছে? দুইজন। একজন হচ্ছে জন লজি বিয়ার্ড, আর একজন হচ্ছে এটি বেল ল্যাব। ঠিক আছে, এই দুইজন মিলে কি তৈরি করে? ভিডিও কনফারেন্সিং প্রথম ধারণা দেয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে এটাকে আপডেট করা হয়, ইমপ্রুভ করা হয়। বুঝতে পারছো? ওই সালটা একটু লিখে রাখো। প্রথম কিন্তু এটা সম্পর্কে লেখে। এরপরে সালটা হচ্ছে তোমার 1968 সাল। ওনার নাম হচ্ছে ডগ এঙ্গেলবার্ট। ঠিক আছে, কুকুর না বার অবশ্য, মানুষ। ডগ এঙ্গেলবার্ট। সালটা কত? 1968 সাল। ঠিক আছে, হ্যাঁ, ডগ এঙ্গেলবার্ট লিখেছ? আচ্ছা, তাহলে আবার শুনো, এই দুইটা সাল মনে রাখবা। কোন ক্ষেত্রে? ভিডিও কনফারেন্সিং। তাহলে ভিডিও কনফারেন্সিংটা তোমার প্রথমে তৈরি করে হচ্ছে তোমার জন লজি বিয়ার্ড এবং এটি বেল ল্যাব। এই দুজন মিলে প্রথম ধারণা দেয়। দেন এটাকে ইমপ্রুভ করে কি 1968 সালে ডগ এঙ্গেলবার্ট। তাইলে এবার শুনো, এরপরে আমরা তথ্য প্রযুক্তি অনেক জায়গায় ব্যবহার করতে পারি। শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারি না? শিক্ষাক্ষেত্রে আসলে এটার নাম হয়ে যায় ই লার্নিং অথবা ই বুক, লিখে রাখতে পারো। শিক্ষাক্ষেত্রে আসলে তথ্য প্রযুক্তির আপডেট ভার্সন হয়ে যায় ই লার্নিং এবং ই বুক। এই যে আমরা অনলাইনে ক্লাস করি না, ভালো লাগে? ঠিক আছে, ভালো লাগতো, হ্যাঁ, যদি আমাদের দেশে ইন্টারনেট ব্যবস্থা অনেক ভালো থাকতো। হ্যাঁ, অথবা ভবিষ্যৎ জীবনে যেমন অনেকেই, যেমন বাইরের রাষ্ট্রে কিন্তু অনলাইন শিক্ষার অনেক জনপ্রিয়তা। আমাদের দেশে হয় না কেন? কারণ আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থা কিন্তু অতটা স্ট্রং না, সেই জন্য আমরা এটাকে বোরিং ফিল করি। ঠিক আছে, অনেকে কি করে, জুম ক্লাসে ঢুকিয়া স্টিকার বসায় দিয়া বা সে গান শুনতেছে।
এই ধরনের কিছু হয় আর কি। হ্যাঁ হ্যাঁ এটাই। আচ্ছা যাও, তাহলে শুনো, তাহলে শিক্ষা ক্ষেত্রে এটার নাম হয়ে যায় কি ই লার্নিং ইবুক। পয়েন্ট গুলো একটু লিখো। হ্যাঁ আমি বলতেছি যেগুলো এখানে নাই, কিছু কিছু জিনিস স্কিপ করা হয়েছে, তো আমি তোমাদেরকে ওই জিনিসগুলো বলে দিচ্ছি। আচ্ছা এরপর আরেকটা শব্দ আছে যেটা আইসিটি তে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে তোমরা অফিস ছিল না, অফিসের আইসিটি যে নামটা হবে, মানে তথ্য প্রযুক্তি যে নামটা হবে, সেটাকে বলা হয় অফিস অটোমেশন। লিখে রাখো, অফিসের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির নামটা হবে অফিস অটোমেশন। অফিস অটোমেশন, অফিস অটোমেশন। অফিস অটোমেশন মানে কি বলতে পারবা? অর্থাৎ অফিসের যাবতীয় কাজ যদি আমি অনলাইনের মাধ্যমে করে থাকি, ঠিক আছে, সবকিছু নিয়ন্ত্রণ করা, যাচাই করা, অফিসে কর্মকর্তারা আছে কিনা, সবকিছু যদি অনলাইন ভিত্তিক হয়, তাহলে এটার নাম হয়ে যাবে কি অফিস অটোমেশন। কথাটা মনে থাকবে তো? আচ্ছা এর পরের শব্দটা, এর পরের পয়েন্টটা লেখো, সেটা হচ্ছে বাসস্থান। যদি আমি একটা স্মার্ট বাসস্থান বানাতে চাই, সেটার নাম কি হবে? সেটার নাম হবে স্মার্ট হোম। স্মার্ট হোম, বাসস্থানের প্রযুক্তিগত নাম হবে কি স্মার্ট হোম। দেখো স্মার্ট হোম। আচ্ছা স্মার্ট হোম তৈরি করতে হলে এই জিনিসটা লাগবে। তোমরা নাম শুনেছো আইওটি? আইওটি নাম শুনেছো কেউ? এটার মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস। লিখেছো আইওটি? এটার মানে কি ইন্টারনেট অফ থিংস। অর্থাৎ তুমি যে বাসা বাড়িটাতে থাকবা, ওই বাসা বাড়ির যাবতীয় কিছু যদি একটা মোবাইলের অ্যাপস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়, সেটা হচ্ছে স্মার্ট হোম। হ্যাঁ, সেটা তৈরি করতে হলে কি লাগবে? আইওটি লাগবে। যেমন তুমি এখানে বসে আছো, তোমার ইচ্ছা করতেছে এই ফ্যানটা অফ করে দিই বা লাইটটা অফ করে দিই, তাহলে তোমাকে ওই সুইচের এখানে যাওয়ার দরকার নাই। তুমি একটা মোবাইলে ক্লিক করলে কি হয়ে যাবে? এই লাইটটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। তার মানে কি একটা মোবাইল দিয়ে তুমি কি তোমার যাবতীয় ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতেছো না? এটাই হচ্ছে কি স্মার্ট হোম। কথাটা মনে থাকবে তো? তাইলে বাসস্থান তৈরি করতে হলে তথ্য প্রযুক্তির ভাষায় এটার নাম কি হবে? স্মার্ট হোম। স্মার্ট হোম তৈরি করতে হলে কি লাগবে? আইওটি লাগবে। কথাটা মনে থাকবে তো? আচ্ছা এরপরে আমরা বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই অনলাইনে নিউজ পেপার পড়ি। নিউজ পেপারের তথ্য প্রযুক্তির নাম কি বলো? এটাকে আমরা দুইটা নাম বলতে পারি। একটা বলতে পারি ব্লগ, হ্যাঁ অনেকে ব্লগ লেখে, বলি না ব্লগার বলি না, হ্যাঁ এই টাইপের ওয়ার্ড গুলো আসে আর কি। তারপরে আরেকটা বলতে পারি হ্যাঁ ই নিউজ, যেটা বলেছো সেটাও রাইট, ঠিক আছে। তার মানে ব্লগার হইতে পারে অথবা ই নিউজ হইতে পারে, যারা আমরা নিউজ পেপারের ক্ষেত্রে ইউজ করে থাকি। আর আমরা যদি বিনোদন নিতে চাই, বিনোদন এন্টারটেইনমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে কি অনেকগুলা সোশ্যাল মিডিয়া বর্তমানে চলে আসছে, ঠিক আছে। মেজরিটি মানুষ কিন্তু এখন ফেসবুকে সারাদিন সময় কাটায়, ইনস্টাগ্রামে সময় কাটায়, টুইটারে সময় কাটায়, কাটায় না? কাটাও না তোমরা? ভাল লাগে? এগুলো হয়ে গেছে আমাদের যেই বর্তমান সময়ের যেই ক্যারেক্টার, তার সাথে মিশে গেছে, তাই না? তুমি অনেকেই চিন্তা করতে পারে না যে আমি ফেসবুক ছাড়া কিভাবে থাকবো। হয় কি না? কারণ হচ্ছে আমরা এগুলোর সাথে জড়াই গেছি, তাই তো? কোনো না কোনো ভাবে কি হয়ে গেছি? জড়াই গেছি। এই জন্য তো বিনোদন ক্ষেত্রে এগুলো ইউজ করে। তবে বিনোদন ক্ষেত্রে কিন্তু পরীক্ষা আসবে না, ঠিক আছে, আসবে কিন্তু অন্যগুলা। আচ্ছা যাও, আমরা এবার চলে যাই এর পরের শব্দটা, যখন আমাদের শিক্ষা পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা ও স্বাস্থ্য ক্ষেত্রে বলা হয়েছে টেলিমেডিসিন। স্বাস্থ্য ক্ষেত্রে এটার নাম কি? টেলিমেডিসিন। অর্থাৎ অনলাইনে ডাক্তারের পরামর্শ নেওয়া, এটাকে বলা হয় টেলিমেডিসিন। তারপরে এখানে সিকোয়েন্সটা মেনটেন করে নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে চলে যাব ভার্চুয়াল রিয়েলিটি। নাম শুনেছো? ভিআর। ভিআর বলা হয় যেটাকে, না কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইটা আলাদা। আচ্ছা ভিআর সম্পর্কে তো আমরা জানি। হ্যাঁ, ভিআর মানে হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে তোমাকে একটা ফিল দিবে, যে ফিলটা হচ্ছে তোমার কাছে অনেকটা বাস্তবের মতো মনে হবে। যেমন আমি একজন শিক্ষক,
আমি একজন শিক্ষক, তো আমার কথাটাকে এমন ভাবে উপস্থাপন করবে তোমার কাছে মনে হবে যে আমি এখানে আছি, আসলে কিন্তু আমি নাই। ঠিক আছে, এটাকে হলোগ্রাম বলা হয়, নাম শুনেছো? হলোগ্রামের মাধ্যমে তো আমার প্রতিচ্ছবিটা এখানে নিয়ে আসবে, আমি কথা বলবো, আমি ক্লাস দিব, আমার ক্যারেক্টারটা ওই হলোগ্রামের ভিতরে দেওয়া আছে। বুঝতে পারছো? তাহলে এই বাস্তবিক যে অনুভূতি দেওয়া, এটার নামই হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এখন ভার্চুয়াল রিয়েলিটি করতে গেলে আমার কিছু জিনিস জানা লাগবে, একটু লেখো সবাই, একটু লেখো। তো ভার্চুয়ালিটি যারা তৈরি করছে তাদের নাম এবং সালগুলো একটু প্রথমে লেখো, এগুলো পরীক্ষায় আসবে। VR 1962 সালে সর্বপ্রথম এটা নিয়ে ধারণা দেয় হচ্ছে মার্টন হেইলি। এই সালগুলার নামগুলো একটু লেখো। এরপরে ধারণা দেয় হচ্ছে তোমার 1968 সালে ইভান হেইলি, শব্দটা হেইলি, সুথারল্যান্ড ওনার নাম। হ্যাঁ, আসলে ওদের নাম পড়তে পড়তে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। সুথারল্যান্ড ওনার নাম, সুথারল্যান্ড, ইভান সুথারল্যান্ড, ইভান সুথারল্যান্ড। আচ্ছা, বড় করে লিখতে জেরন আচ্ছা, এখানে শুনো, প্রথমে 1962 সালে যিনি মডার্ন হেইলি, উনি হচ্ছে প্রথম কনসেপ্ট দেয়, মানে ধারণা দেয়। উনি কিন্তু কিছু বাস্তবায়ন করে না, এরকম একটা প্রযুক্তি আসতে পারে। বুঝতে পারছো? ওইটাকে বাস্তবে রূপান্তর করে হচ্ছে তোমার ইভান সুথারল্যান্ড। এটা সাল কত? 1968 সালে। উনি মূলত কাজ করেছে 3D নিয়ে। 3D মানে কি? থার্ড ডাইমেনশন না? আচ্ছা, থার্ড ডাইমেনশন কি বলতে পারবে কেউ? ডাইমেনশন সম্পর্কে কারো আইডিয়া আছে? সায়েন্স ইকোনমিক্স স্টুডেন্ট আছে এখানে? সায়েন্স? আচ্ছা, তোমরা ম্যাট্রিক্স পড়ছো না? ম্যাট্রিক্সের মধ্যে দেখবা কি কি ম্যাট্রিক্স পড়ছো? ডট ম্যাট্রিক্স এগুলো পড়ছো? ইন্টার মানে ডট ম্যাট্রিক্স এগুলো নাই বলতে। আর যাও, এই যে আমরা যে মোবাইল চালাই না, মোবাইলটা কিন্তু ম্যাট্রিক্স দ্বারা তৈরি, এটা জানো? বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, ডিসপ্লেতে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। তো শুনো, ধরো এটা একটা ডাস্টার। হ্যাঁ, ডাস্টারটা ধরো যদি আমি যদি সোজা করে রাখি, এটা তাহলে তুমি যে কোনো লোক দুটো অংশ দেখতে পাই, হয় সামনের সাইড, নিচের সাইড, অথবা একটু লম্বা হইলে এটার উপরটা দেখতে পাই, মানে যে কোনো দুটো অংশ দেখতে পাই। কিন্তু আমি যদি এটাকে একটু বাঁকা করে দিই, তাহলে তিনটা অংশ দেওয়া যায়। অর্থাৎ এমন একটা ফোকাস পয়েন্ট তৈরি করা হয় যেখান থেকে তিনটা অংশ বা তিনটা জায়গা দিক দেখা যায়। সেটাকে আমরা কি বলে থাকি? 3D। সেটার ইয়া হচ্ছে 3D তোমার যে ম্যাথমেটিক্যাল যে টার্ম, সেখানে XYZ, তাই না? এই তিনটা অক্ষ দ্বারা তৈরি করা হয়, তাই তো? এটাকে বলা হয় 3D। অর্থাৎ একটা বিন্দু থেকে কয়টা দিক দেখা যাবে? এটাই হচ্ছে 3D। ঠিক আছে? আচ্ছা, অনেকে দেখবা তোমরা বিভিন্ন জায়গায় যখন কোন একটা বিনোদন জায়গায় যাও, সেখানে বলে এখানে 9D মুভি আছে, বলে না এরকম? 9D মুভি আছে বলে না এরকম? আসলে কিছুই নেই। ঠিক আছে? হ্যাঁ, কেন নাই আমি বলি। কারণ হচ্ছে ও যেটা বলতেছে ওটাও কিন্তু ভুল না, ও যেটা বলতেছে ওটাও কিন্তু ভুল না। ওর দৃষ্টিকোণ থেকে ও সঠিক, আবার আমি যে কথাটা বলছি আমার দৃষ্টিকোণ থেকে আমি সঠিক। কেন? কারণ হচ্ছে অক্ষ মূলত কয়টা হইতে পারে? তিনটা। বাকি সব হচ্ছে কাল্পনিক। বাকি সব কি? কাল্পনিক।
অক্ষ 3টার বেশি কখনো হবে না। সে যদি 90 বলে তার মানে সে 9টা দিক কি করে নিয়েছে, কাল্পনিক হিসেবে ধরে নিয়েছে। তাইলে ম্যাক্সিমাম কয়টা দিক হতে পারে? 3টা। তাহলে একটা বিন্দু থেকে যদি আমি 3টা দিক দেখতে পাই সেটার নামই হচ্ছে কি? ওকে। এরপরে তোমার ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেয়া হচ্ছে তোমার 1989 সালে জেরন লেইনার, মনে থাকবে? জেরন লেইনার সম্পূর্ণ ধারণা দেয়। সেখানে কি কি আসে? সেখানে আসে তোমার অনেক কিছু আসে। যেমন আমরা একটা পোশাক পরি, যে পোশাকটা ধরো অনেকটা বাস্তবিক ফিল দিবে। আমরা যদি একটা চশমা লাগাই সেটাও কি দিবে আমাকে? বাস্তবিক ফিল দিবে। আমি যদি একটা গ্লাভস পরি সেটাও আমাকে কি দিবে? বাস্তবিক ফিল দিবে। এই টাইপের জিনিসগুলা দেওয়াটাই হচ্ছে কি ভিআর না? বাস্তবিক একটা ফিল দেওয়াটাই হচ্ছে কি ভিআর। তো ভিআর আমরা সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করি বলতে পারবা কেউ? মুভিতে বা ডকুমেন্টারিতে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে যারা হলিউড মুভি দেখো সেখানে দেখবে যে প্রচুর এটার কি ব্যবহার করা হয়, ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। বাংলাদেশ বা সাবকন্টিনেন্টাল মুভিতে সেরকম একটা ব্যবহার করা হয় না। তো এই ধরনের জিনিসগুলো ইউজ করা হয়। দেখবা যে তোমাকে বলবে যে তুমি যখন এই মুভিটা দেখতে যাবা তোমাকে একটা চশমা পরতে হবে। চশমা পরলে মনে হবে যে তোমাকে যদি কেউ ওইখানে যদি কেউ গুলি মারে মনে হবে তোমার গায়ে পড়তেছে। দেখেছো এরকম মুভি? এটাই। তাইলে তোমরা সালগুলা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস লিখে রাখো যে ভার্চুয়ালিটি তৈরি করতে হলে আমার কি কি লাগবে, এই পয়েন্ট একটু লিখে রাখো সবাই। আমি বলতেছি। 1 নাম্বার পয়েন্ট দিবা ইফেক্টর। ইফেক্টর ভার্চুয়ালিটি তৈরি করতে হলে আমার লাগবে উপাদান। একটা লাগবে হচ্ছে কি ইফেক্টর, ঠিক আছে? তারপরে লাগবে হচ্ছে তোমার রিয়েলিটি সিমুলেটর। বানানটা আমি লিখে দিচ্ছি। রিয়েলিটি সিমুলেটর। রিয়েলিটি সিমুলেটর 2 নম্বর পয়েন্ট লিখেছো? এরপরে 3 নম্বরে লাগবে অ্যাপ্লিকেশন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাপ্লিকেশন। 4 নম্বরে লাগবে তোমার জিওমেট্রি। এর পরের পয়েন্ট হচ্ছে কি জিওমেট্রি। তাহলে আমরা কয়টা পয়েন্ট পেলাম? 4টা। তাহলে প্রথম পয়েন্টটা কি বলতো? ইফেক্টর। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলে দিই, তোমরা চাইলে সাইড করে নিতে পারো। ইফেক্টর বলতে বোঝাচ্ছে তোমার আমরা যে বিভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করি। হ্যাঁ, সেন্সর মানে কি বুঝো? এনি আইডিয়া অ্যাবাউট সেন্সর? সেন্সর মানে হচ্ছে মানে সেন্সরটা হচ্ছে যে তোমার আমাদের ধরো আমি মানুষের সেন্সর নিতে চাই, তাহলে মানুষের শরীরে প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব দেখবে স্মেল আছে না? সবার স্মেল কি একই না। এখন ধরো এখানে আমরা অনেক লোক আছি, যদি শুধুমাত্র আমি যদি এখানে একটা রোবট রেখে দিই, তো আমি যদি তাকে যদি শুধু আমার স্মেলটা দেই, তো যখনই আমি ওর পাশ দিয়ে যাব সে আমার নামটা উচ্চারণ করবে, বাকিরা গেলে কিন্তু সে উচ্চারণ। কেন? কারণ তার ভিতরে আমার এলিমেন্টটা দেওয়া আছে, ঠিক আছে? তার মানে আমি যখন একটা ভার্চুয়ালিটি চিন্তা করব তাহলে তার র মেটেরিয়ালটা চিন্তা করবো। র মেটেরিয়াল বলতে বোঝায় কি সেন্সর। কথাটা মনে থাকবে? আচ্ছা, এরপর হচ্ছে রিয়েলিটি সিমুলেটর, অর্থাৎ ইফেক্টরটাকে রিয়েলিটি বাস্তবের সাথে কি করতে হবে? সমন্বয় করতে হবে। মনে থাকবে? রিয়েলিটি সিমুলেটর মানে বাস্তবের সাথে কি করতে হবে? সমন্বয় করতে হবে। সেটা কিসের মাধ্যমে করে? রিয়েলিটি সিমুলেটরের সাথে। আমার কথাগুলো কি কঠিন মনে হচ্ছে? বুঝতেছো? না বুঝলে বলবা, হ্যাঁ, আমি মানে কোন উত্তর দিব তোমাদেরকে। তাহলে রিয়েলিটি সিমুলেটর বলতে বোঝাচ্ছে অর্থাৎ আমি যে ইফেক্টরটা দিলাম, আমি যে সেন্সরটা দিলাম, সেটা বাস্তবের সাথে কি করা হবে? সমন্বয় করা হবে। এরপরের পয়েন্টটা কি? অ্যাপ্লিকেশন। এটাকে একটা অ্যাপস আকারে কি করা হবে? বাস্তবায়ন করা হবে। অর্থাৎ ইফেক্টর আর সিমুলেটর যখন তুমি তৈরি করলা, সেটাকে একটা অ্যাপস আকারে কি করা হবে? বাস্তবায়ন করা হবে। যেমন তোমরা অনেকেই বিভিন্ন ধরনের ডিকশনারি ব্যবহার করো না? ডিকশনারিতে যখন উচ্চারণ করা হয় তুমি বললে কিন্তু সেটা লেখা যায়। অথবা গুগল ট্রান্সলেটরে দেখবা তুমি যখন উচ্চারণ করো অটোমেটিক ইংলিশ ওয়ার্ডটা চলে আসে, আসে না? কিভাবে আসে? কারণ হচ্ছে তার মধ্যে ভয়েস দেওয়া আছে, মানে ভয়েস রিকগনিশন নামে একটা সেন্সর দেওয়া আছে। তুমি যখনই উচ্চারণ করবা সাথে সাথে সেটাকে কি লেখায় কনভার্ট করে ফেলতে পারে। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ।
এর পরের শব্দটা কি? জিওমেট্রি। এটা তোমার গাণিতিকের সাথে সমন্বয় করা হয়, গাণিতিক ভাবে এটাকে এক্সপেরিমেন্ট করা হয়। অর্থাৎ তুমি এখানে যতগুলো জিনিস দিয়েছো সবগুলোকে ম্যাথমেটিক্যালি কি করা হয়? প্রুভমেন্ট করা হয়, নাহলে একটা অ্যাপস কি করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। ভিআর প্রযুক্তির অনেক অ্যাপস আছে আমরা যেগুলো বর্তমান প্রজন্মে ব্যবহার করে থাকি, অনেক ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি ভিআর এর মাধ্যমে। যেমন আমরা গুগল ম্যাপ ইউজ করি না, হ্যাঁ? তারপরে এখানে ভিআর আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে গুগল ম্যাপে, গুগলের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে। নাইলে সে কিভাবে বুঝবে আমি কই আছি? সে কি ইউনিট চিনে? যখনই তুমি লোকেশন অন করবা সে দেখাবে তুমি ইউনিটে আছো। তার মানে কি ওর মধ্যে কি দেওয়া আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে। এই জন্য সে কি করতে পারে? নিজে নিজে মেধাটা কি করতে পারে? কাজে লাগাইতে পারে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে শিখলাম প্রথমে সালগুলা, তারপরে ভার্চুয়ালিটি তৈরি করতে হলে আমার কয়টা জিনিস লাগে? 4টা জিনিস। একটা ইফেক্টর লাগে, রিয়েলিটি সিমুলেটর লাগে, এবং অ্যাপ্লিকেশন লাগে, এবং কথাটা বলে মনে থাকবে তো? এরপরে যে সিস্টেমটা সেটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আলোচনা করব। সবাই লেখো এআই, এটাকে সংক্ষেপে এআই বলা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, লেখো 1950 সালে অ্যালান ম্যাথিসন টুরিং শব্দটা, ওনার নাম অ্যালান ম্যাথিসন টুরিং, অ্যালান ম্যাথিসন টুরিং। অ্যালান ম্যাথিসন টুরিং, দেখো এটা হচ্ছে ওনার নাম, ওই ভদ্রলোকের নাম। 1950, ঠিক আছে, অ্যালান ম্যাথিসন টুরিং। ঠিক আছে, সবাই লিখেছো? অ্যালান ম্যাথিসন টুরিং ওনার নাম। 1950 সালে উনি এটা সম্পর্কে ধারণা দেয়, কি সম্পর্কে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে ভবিষ্যতে প্রজন্ম, বুঝছো, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের বেশি কাজে লাগবে। কেন? কারণ হচ্ছে মানুষের মস্তিষ্কের সাথে এটা সমন্বয় করা হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা। কৃত্রিম বুদ্ধিমত্তা। আচ্ছা, আমি তোমাদেরকে কিছু পয়েন্ট দিই এখান থেকে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমি কি কি জিনিস কাজে লাগাইতে পারি, বা এটা তৈরি করতে হলে আমার কি কি লাগবে, এই পয়েন্টগুলো একটু লেখো তোমরা। হ্যাঁ, পয়েন্ট 1 নম্বর পয়েন্ট লেখো, 1 নম্বর পয়েন্ট লেখো। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে হলে আমার কি লাগবে? 1 নম্বর পয়েন্ট লেখো। পয়েন্টটা লিখেছো? দেখো, প্রোগ্রামটা নির্ভুল হতে হবে। নির্ভুল কি লাগবে? প্রোগ্রাম লাগবে। প্রোগ্রাম কি লাগবে? নির্ভুল হতে হবে। ঠিক আছে, মানুষের দক্ষতার সাথে সমন্বয় করতে হবে। 2 নম্বর পয়েন্ট, মানুষের দক্ষতার সাথে কি করতে হবে? সমন্বয় করতে হবে। দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে হলে আমার কি কি লাগবে? 1 নম্বরে লাগবে হচ্ছে তোমার নির্ভুল প্রোগ্রাম লাগবে। 2 নম্বরে হচ্ছে কি? মানুষের সক্ষমতার সাথে সমন্বয় করতে হবে। এই পরের শব্দটা দেখো, মানুষের জ্ঞান বুদ্ধির সাথে মানুষের জ্ঞান বুদ্ধির সাথে সহজে সমন্বয় করতে হবে। মানুষের জ্ঞান বুদ্ধির সাথে সহজে কি করতে হবে? আচ্ছা, এখন এখানে তোমার কাছে মনে হইতে পারে যে দ্বিতীয় পয়েন্টটা আর তৃতীয় পয়েন্টটা একই। হ্যাঁ, আসলে একই না। একটা হচ্ছে কি, মানুষ কিন্তু সব কাজ করতে পারে, মানুষ কিন্তু সব কাজ করতে পারে না। যেমন আমি তোমাকে বলি, যেমন আমি তোমাকে প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে পারবো, আমি কিন্তু তোমারে বাংলা ইংলিশ হয়তো কিছু বলতে পারবো, কিন্তু ভালো ধারণা দিতে পারবো না, কারণ এটা হচ্ছে কি আমার লিমিটেশন। কথাটা ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে এটাও আমার মেধারও লিমিটেশন। কেন? আমি এই ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে আসছি। কথাটা বুঝতে পারছো? তার মানে আমাকে নিয়ে যদি কেউ কাজ করে
তাহলে আমি যে সেক্টরগুলো নিয়ে জেনে আসছি সেগুলো আগে তাকে জানতে হবে। কথাটা মনে থাকবে? এরপরে আমার জ্ঞানের সাথে ওই রোবটটা বা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি করতে হবে, সমন্বয় করতে হবে। নাইলে কি আমার মতো একটা মানুষ তৈরি করতে পারবে ও? ঠিক আছে, তোমরা দেখবা যে রাস্তাঘাটে এখন আমরা ওইভাবে কিন্তু দেখি না, আমরা শুধু মানুষই দেখি, তাই না? একসময় দেখবা যে মানুষ কি মানুষ না রোবট, এরকম এরকম চিন্তা আমরা ভবিষ্যতে করতেও পারি। হ্যাঁ, অনেক রেস্টুরেন্টে গেলে এখন দেখা যায় যে খাওয়া সার্ভ করে, হ্যাঁ, যে সে একটা কিসের কাজ করতেছে, সে একজন বয়ের কাজ করতেছে, তাই না? তো ভবিষ্যতে এরকম আসবে যে এটার ইউজ আরো বেড়ে যাবে। ঠিক আছে, তাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানতে হলে কি কি করতে হবে? প্রোগ্রামটা কি হইতে হবে? নির্ভুল হইতে হবে, প্রোগ্রামের কোনো ভুল থাকতে পারবে না। তারপরে মেধার সাথে কি করতে হবে? সমন্বয় করতে হবে। আবার তুমি যে মানুষকে নিয়ে কাজ করবে তার জ্ঞানের লিমিটেশনটা জানতে হবে, সেই অনুযায়ী তোমাকে রিসার্চ করতে হবে। কথাগুলো ক্লিয়ার? বুঝে আসছে? আচ্ছা, এরপরে আসো রোবট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি তৈরি করে? রোবট তৈরি করে। দেখো, রোবট সম্পর্কে আমরা একটু জানি। রোবট দেখতে একবার মানুষের মতো হয়? আচ্ছা, রোবটটা হচ্ছে কি, তুমি যে ধরনের বানাবা সেই ধরনের হবে। তুমি যদি কুকুরের মতো বানাও তাহলে কুকুরই হবে, তুমি যদি পাখির মতো বানাও তাহলে পাখি হবে, তাই না? তুমি যদি মানুষের মতো বানাও তাহলে রোবটটা কি হবে? মানুষই হবে। তাহলে বুঝতে পারছো? এখন এই রোবটটা বানানোর জন্য আমার কি করতে হবে সেটা দেখো, মানে আমার কি কি পয়েন্ট লাগবে, পয়েন্টগুলো একটু দেখো। ঠিক আছে, লেখো 1 নম্বর পয়েন্ট লেখো, মানে রোবট তৈরির উপাদান। পয়েন্টটা হচ্ছে রোবট তৈরির উপাদান। রোবট তৈরির উপাদান 1 নম্বরে লাগবে প্রসেসর। 1 নম্বর পয়েন্ট দাও, প্রসেসর। অর্থাৎ রোবট তৈরি করতে হলে আমার প্রসেসর লাগবে, প্রসেসর ছাড়া কখনো রোবট তৈরি করা যাবে না। এরপরে লাগবে পাওয়ার সিস্টেম। 1 নম্বরে কি দিয়েছো? প্রসেসর। 2 নম্বরে কি দিয়েছো? পাওয়ার সিস্টেম। 3 নম্বরে দাও, 3 নম্বরে দাও ইলেকট্রিক সার্কিট। 3 নম্বর পয়েন্ট দাও কি? ইলেকট্রিক সার্কিট। ঠিক আছে, 4 নম্বরে দাও অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর বানানটা আমি কি লিখে দেই? অ্যাকচুয়েটর। ঠিক আছে, হ্যাঁ। এরপরে লেখো সেন্সিং। সেন্সিং বানানটা হবে এরকম। ঠিক আছে, আমি এগুলো বাংলা বলে দিব। তারপরে লেখো ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন। তাহলে সেন্সিং, ম্যানিপুলেশন, অ্যাকচুয়েটর লিখেছো? এরপরেরটা হচ্ছে মুভেবল বডি। মুভেবল বডি, এরপরের পয়েন্ট হচ্ছে কি? মুভেবল বডি। মুভেবল বডি। তাহলে কয়টা পয়েন্ট পাইলা? 7টা। তাহলে একটা রোবট তৈরি করতে হলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস। আচ্ছা, প্রথম পয়েন্টটা কি বলছি? প্রসেসর। প্রসেসর মানে কি তুমি বলতে পারবা? এনি আইডিয়া অ্যাবাউট প্রসেসর? প্রসেসর হচ্ছে যে কাজের গতি। তোমরা কম্পিউটারে দেখবা না ইন্টেল প্রসেসর ব্যবহার করা হয়? হ্যাঁ, নাম শুনেছো না? অর্থাৎ প্রসেসর যত ভালো তোমার কম্পিউটার তত ফাস্ট, স্পিড, স্মুথলি কাজ করবে। তার মানে প্রসেসর হচ্ছে কাজের গতি। দেখো, কাজের প্রক্রিয়াকরণের গতি পাশে লিখে রাখো ছোট করে। প্রসেসর মানে হচ্ছে কাজের প্রক্রিয়াকরণের গতি। এরপরে শব্দটা কি? আমাদের পাওয়ার কি বলতো? মানুষের পাওয়ার অক্সিজেন। অক্সিজেন না চলাচল করলে কি আমরা বাঁচবো? একটু করে মেরে যাবো। এই যে কিছুদিন আগে একটা দেখলাম যে একটা তোমার কি জানি একটা শুকরের হৃৎপিণ্ড নাকি মানুষের শরীর লাগাইছে। এর চেয়ে বড় নির্বোধ, মানে বোকা আর কেউ হইতে পারে? কিভাবে বাঁচবে তুমি বলো? এগুলো হচ্ছে কি জানো, নিজেদেরকে হাইলাইট করার জন্য বানায়। না, তোমার একটা শুকরের হৃৎপিণ্ড যদি মানুষের শরীরে কাজ করতো তাহলে তো এই পৃথিবীতে কেউ মারা যেত না, তাই না? এই জন্য আল্লাহ বলে দিয়েছে, হ্যাঁ, কোরআনে
যে তুমি আমার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, কখনো আমাকে নিয়ে গবেষণা করো না, তাইলে ধ্বংস হয়ে যাবে। এটাকে ডাইরেক্ট বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে শব্দটা কি? এরপরের পয়েন্টটা কি? পাওয়ার সিস্টেম। তার মানে পাওয়ার সিস্টেম ছাড়া কি রোবটটা চালানো যাবে না। সেটা ব্যাটারি হইতে পারে, পাওয়ার সিস্টেম হচ্ছে ব্যাটারি হইতে পারে। আচ্ছা, এরপরটা হচ্ছে ইলেকট্রিক সার্কিট। ইলেকট্রিক সার্কিট হচ্ছে তুমি যে রোবটটা তৈরি করবা সেখানে কি যন্ত্র লাগবে না? মানুষের সার্কিট কি বলতো? মানুষের সার্কিট হচ্ছে যে মানুষের শরীরে দেখবে বিভিন্ন ধরনের কি জানি রক্তনালী আছে। এই রক্তনালী গুলো হচ্ছে কি শিরা ধমনী, তাই না? এই টাইপের জিনিসগুলোকে আমরা কি বলে থাকি? ইলেকট্রিক সার্কিট। তাহলে আমাদের শরীরে তোমার রক্তের নালী ব্যবহার করা হয়, আর ওদের শরীরে হচ্ছে তার ব্যবহার করা হয়। কথাটা মনে থাকবে তো? ইলেকট্রিক সার্কিট। তারপরে পয়েন্টটা কি? অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মানে হচ্ছে মোটর। অ্যাকচুয়েটর মানে কি? মোটর। অ্যাকচুয়েটর মানে হচ্ছে মোটর। অ্যাকচুয়েটর মানে কি? মোটর। আচ্ছা, মোটর মানে কি চিনো? মোটর তো সবাই চিনো। তো শোনো, বাসা বাড়িতে আমরা বিভিন্ন ধরনের পানির মোটর ব্যবহার করি। ওই ধরনের মোটর কিন্তু রোবটে ব্যবহার করা হয় না। রোবটে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের সার্ভো মোটর ব্যবহার করা হয়, ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে এই ফ্যানটা চলতেছে না, এই ফ্যানগুলোর ভিতরে মোটর আছে, ঠিক আছে? একটা ফ্যান ঘুরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে পারে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করতে পারে? মানে পুরো একটা সারাউন্ডিং করতে পারে। তার মানে অ্যাকচুয়েটর মানে কি? মোটর। এখন রোবটের মধ্যে মোটর কি করে? এই যে রোবটের মধ্যে দেখবা বিভিন্ন ধরনের হাত পা ব্যবহার করি না আমরা, এটা ইয়া হইতে পারে। তোমরা কি ট্রান্সফরমার মুভি দেখেছো? সেখানে দেখবা মানুষটাই গাড়ি হয়ে যাচ্ছে, তাই না? কিভাবে হচ্ছে? কারণ হচ্ছে ওইটার ভিতরে মোটর দেওয়া আছে, কারণ মোটরটা হচ্ছে মুভেবল বডি। কথাটা মনে থাকবে? তাহলে তোমরা অ্যাকচুয়েটরের পাশে লেখো মোটর। বিভিন্ন ধরনের মোটর ব্যবহার করা হয়। এরপরে শব্দটা কি? সেন্সিং। অনুভূতি। অনুভূতি মানে সেন্সর দেওয়া থাকে একটা রোবটের ভিতরে। কি দেওয়া থাকে? সেন্সর দেওয়া থাকে। যেমন আমি যদি একটা রোবট বানাই, ওই রোবটটা যদি কাজ হয় এটা যে এখানে শুধুমাত্র আশরাফ স্যারের জামাগুলোই পরিষ্কার করবে, আর কারো জামা পরিষ্কার করবে না, তাহলে শুধুমাত্র আমার সেন্সরটাই তার কাছে কি থাকবে? দেওয়া থাকবে। তোমাদের কারো জামা কিন্তু সে নিবে না। বুঝতে পারছো কেন? কারণ তার ভিতরে আমি শুধু আমার সেন্সরটাই কি ইনপুট করেছি, তোমাদেরটা করি নাই। যদি তোমাদেরটা করি তাহলে কি তোমাদের মতো সে কাজ করবে। কথাটা ক্লিয়ার? আর এর পরের পয়েন্টটা কি? ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন মানে পরিবর্তন। এটা বাংলা হচ্ছে পরিবর্তন। আর এরপরে মুভেবল বডি মানে কি? মানে মুভ করানো আর কি, যেদিকে যদি ঘুরানো। এটাকে মানে ম্যানিপুলেশন বলতে বোঝাচ্ছে মানে যখন তুমি তোমার কোশ্চেনটা কিন্তু ভালো করেছো, ভেরি গুড। সেটা হচ্ছে পরিবর্তন কেন? পরিবর্তন হচ্ছে একটা রোবটের ভিতরে তুমি চাইলে একাধিক সেন্সর ব্যবহার করতে পারবে। হ্যাঁ, কখনো সে একটা কাজ করবে, আবার অন্য সময় আরেকটা কাজ করতে পারবে। মানে একাধিক মেধাকে তুমি কি করতে পারবা? সমন্বয় করতে পারবা। কথাটা বুঝে আসছে? সেটাকে বলা হচ্ছে কি? ম্যানিপুলেশন বা পরিবর্তন। তাইলে আমরা এখানে কয়টা পয়েন্ট পাইলাম? এই পয়েন্টগুলো মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এর পরের পয়েন্ট দেখো। এর পরের টপিকটা হচ্ছে তোমার ক্রায়োসার্জারি। বুঝছো? ক্রায়োসার্জারি ইম্পর্টেন্ট। ক্রায়োসার্জারি। আচ্ছা, এখানে শুনো, এখানে আমি কিছু জিনিস এখন স্কিপ করেছি। সেটা হচ্ছে তোমার ওই যে সাইবার সংক্রান্ত কিছু জিনিস। হ্যাঁ, সেটা আমি সবার লাস্টে বলবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ক্লাস যদি 5-10 মিনিট বেশি হয় অসুবিধা হবে? আচ্ছা, ওকে। এরপরে দেখো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি আমাদের বেশি লাগবে না সময়। দেখো ক্রায়োসার্জারি লেখো। ক্রায়োসার্জারি হচ্ছে কি? এক ধরনের চিকিৎসা, তাই না? হ্যাঁ, নিম্ন তাপমাত্রা দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার, আমি বলি, কথা বলবা না, কেউ কথা বলবা না। হ্যাঁ, সেটা হচ্ছে -120 ডিগ্রি থেকে -165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যেই জায়গায় আক্রান্ত হয়েছে। এখন কি ধরনের আক্রান্ত? আক্রান্তটা কি? আক্রান্তটা হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়। যেমন ধরো ব্রণ দেখা যায়, তারপরে ধরো আঁচিল দেখা যায়, তিল দেখা যায়, তাই না? অনেকের স্কিন ক্যান্সার হয়, তারপরে স্কিন জনিত অনেক প্রবলেম দেখা যায়, তাই না? তুমি চাইলে এই ক্রায়োসার্জারি পদ্ধতিটা ব্যবহার করতে পারো। বুঝে আসছে? তাহলে ক্রায়োসার্জারি পদ্ধতিটা ব্যবহার করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে তুমি যে জায়গায় আক্রান্ত হয়েছো সেখানে আর্গন গ্যাস প্রয়োগ করা হয়।
কি গ্যাস প্রয়োগ করা হয়? হ্যাঁ, সবাই একটু খাতায় লেখো, ক্রায়োসার্জারি পয়েন্ট দিয়ে লেখো। সর্বপ্রথম আর্গন গ্যাস প্রয়োগ করে ওই আক্রান্ত স্থানের তাপমাত্রাটা -120 থেকে -165 তে নিয়ে আসা হয়। আবার বলতেছি যে আক্রান্ত স্থানে -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস আর্গন গ্যাস প্রয়োগ করা হয় প্রথমে। এটা লেখাও আছে শুধু -120 থেকে -65। গ্যাসটা কি লেখা আছে? গ্যাসের নাম হচ্ছে আর্গন গ্যাস। গ্যাসটার নাম হচ্ছে আর্গন গ্যাস। হ্যাঁ, আর্গন লিখেছো? সবাই লিখেছো? -120 থেকে -165 ডিগ্রি সেলসিয়াস আর্গন গ্যাস কি করা হয়? প্রয়োগ করা হয়। প্রয়োগ করলে কি হয় জানো? ওই জায়গাটা শীতল হয়ে যায়, একটা রক্তপিণ্ডে পরিণত হয়। ওই জায়গায় যে জায়গায় ধরো সাপোজ আমার এই হাতে ওই প্রবলেমটা দেখা দিচ্ছে, আমি যদি এই হাতে আর্গন গ্যাস প্রয়োগ করি তাহলে ওই জায়গার তাপমাত্রাটা কি হয়ে যাবে? কমে যাবে না? কমে গেলে ওই জায়গাটা তোমার জমাট সৃষ্টি হবে। বুঝতে পারছো? ওই জায়গাটাতে আরেকটা গ্যাস প্রয়োগ করা হয়, সেটার নাম হচ্ছে হিলিয়াম গ্যাস। লেখো। আচ্ছা, তুমি একটু বলো। আছে না? টেম্পারেচার কমাই দিব, অনেক গরম লাগবে না? আচ্ছা, কিছুক্ষণ অফ থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাইলে এর পরবর্তীতে যে গ্যাসটা প্রয়োগ করা হয় সেটার নাম হচ্ছে হিলিয়াম গ্যাস। লেখো। হিলিয়াম গ্যাস লেখো। প্রথমে প্রয়োগ করা হয় আর্গন গ্যাস, সেটা তাপমাত্রা কত? -120 থেকে 65। এরপরে প্রয়োগ করা হয় হিলিয়াম গ্যাস, সেটা তাপমাত্রা হচ্ছে 20 থেকে 40। সেটা তাপমাত্রা কত? 20 থেকে 40। দেখো, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি না, মাইনাস না, এটা প্লাস। তাহলে প্লাস যদি হয় তাহলে কি তাপমাত্রা বাড়বে না? বাড়লে ওই জায়গাটার যে যত জীবাণু আছে না সব ধ্বংস হয়ে যাবে। তো মরে গেলে কি হবে? ওই জায়গাটা সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। কথাটা ক্লিয়ার? তাহলে ক্রায়োসার্জারি কয়টা পদ্ধতি অ্যাপ্লাই করা হয়? দুইটা। একটা হচ্ছে আর্গন গ্যাস প্রয়োগ করে তাপমাত্রা কমানো হয়, ঠিক আছে? আর হিলিয়াম গ্যাস প্রয়োগ করে তাপমাত্রা কি হয়? বাড়ানো হয়। এর ফলে চিকিৎসাটা হয়ে যায়। শেষ? হ্যাঁ, ওটা থাকে, ওটার দরকার নেই, এটাই বেশি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, লিখেছো তো? আচ্ছা, এরপরে তোমাদের এখানে দেখো মহাকাশ অভিযান নামে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? এই মহাকাশ অভিযানে যেমন কত সালে আমরা মহাকাশে যাই, হ্যাঁ, বিভিন্ন মহাকাশ সম্পর্কিত জ্ঞান এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো প্রথম মানুষ বহনকারী নভোযান, সেটার নাম কি? ভস্টক 1। সেটা সাল কত? 12 এপ্রিল 1961 সাল রাশিয়ান মহাকাশ যাত্রী ইউরি গ্যাগারিন মহাশূন্যে ভ্রমণ করে। এই সালগুলো মনে রাখবে, এগুলো কিন্তু কাজে লাগবে। আর এরপরেটা হচ্ছে মহাকাশ যাত্রার জন্য আরেকটা জায়গা যায়, সেটা হচ্ছে তোমার ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম নারী, পৃথিবীর প্রথম নারী মহাকাশে যায়, তার নাম হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 16 জানুয়ারি 1963 সাল ভস্টক 6 করে যায়। তাহলে ভস্টক 1 যায় কে? প্রথম মানুষ, সে ছিল পুরুষ, ঠিক আছে? নারী যায় হচ্ছে কি ভস্টক 6 করে। তারপরে এরপর হচ্ছে পৃথিবীর চারপাশে মহাকাশ যানটা কয়বার প্রদক্ষিণ করতে? 48 বার। পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব কত যদি পরীক্ষায় আসে? পৃথিবী